এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে ক্ষমতা বড় বিষম বস্তু? আর এটাও কি তার মনে হচ্ছে যে চেতনা কাকে বলে? আমি এই কারণে বলছি, কারণ তার মনে পড়ছে জাতীয় স্তরে রাহুল গান্ধী নামে একজন নেতা আছেন যার শরণাগত হওয়া ছাড়া তার উপায় নেই। এতদিন তিনি এই রাহুলকে এলেবেলে নেতা বলে মনে করতেন, হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করতেন। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাহুলের একটি ফোন পেয়েই তার সম্বিত ফিরেছে। राहुल गांधी ने मेरे को फोन किया था। उन्होंने कहा दीदी एक कोई ममता जी कोई जरूरत है तो मेरे को बताना तो मैं उसको हैदराबाद में ले जा सकता है और कोई भी जगह पे। ये राहुल जी मेरे को फोन पे बताया। কিন্তু তার সম্বিত আরো ফিরছে যখন দলের লোকেরা তাকে ছেড়ে যাচ্ছে, পাশে কেউ নেই, চারপাশে কেউ নেই, এবং শুধু তার ভ্রাতুষ্পুত্রের জন্য। এই ভ্রাতুষ্পুত্রের ঠেলায় তিনি বুঝছেন অন্ধ স্নেহ কাকে বলে। এখন মমতা রাহুলে শরণাগত হয়েছেন, যদিও দুর্ভাগ্যের কথা ওইটাই বলছি বারবার, যে নিজের দলকেই তিনি ধরেই রাখতে পারছেন না। তিনি এটা বুঝতে পারছেন যে বিরোধী পরিসরে রাজনীতি করতে গেলে, মানে জাতীয় স্তরে অন্তত কিছুটা নামধাম থাকতে হলে রাহুল বিনা গতি নেই। কারণ রাহুল যেভাবে একজন পরিণত পরিপক্ক রাজনীতিকের মতো নিজের দলকে পরিচালনা করছেন, তাতে তার দক্ষতার প্রকাশ পাচ্ছে। রাহুল বর্তমানে কিভাবে দল পরিচালনা করছেন সেটা বিশ্লেষণ করা খুব জরুরি। সারা দেশ যেভাবে বিজেপির কুক্ষিগত হয়ে পড়ছে, সেখানে শক্তিশালী বিরোধী পক্ষ যদি না থাকে, তাহলে ভারতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাই করছিলেন, তিনিও একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার দিকেই নজর দিয়েছিলেন। তিনি একাই সব, আর কেউ নয়, এবং তারপরে তার ভ্রাতুষ্পুত্র। যাই হোক, রাহুল কিন্তু সেটা করছেন না, বা খুব সচেতন ভাবে সেইটার থেকে বিরত থাকছেন। বলছি কেন? এই অবস্থাকে বিশেষজ্ঞরা কেউ কেউ, মানে এই যে বিজেপি যেভাবে সারা রাজ্যে এবং সারা দেশে একটা গণতান্ত্রিক একনায়কতন্ত্র আহ, প্রতিষ্ঠা করতে চাইছে, সেটা খুব বিপদের কথা। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তগত করে সেখানে ফাসিস্ট শাসন প্রবর্তিত হয়, এটা বলছেন বিভিন্ন বিশেষজ্ঞ। বিশেষ করে বিদেশে বিভিন্ন পত্র পত্রিকায় পর্যন্ত এটা বেরোচ্ছে। এমতাবস্থায় সারা ভারতে যদি শক্তিশালী বিরোধী পক্ষ ক্রমেই উবে যেতে থাকে, তাহলে সেখানে আর গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে সেখানে এক এবং একমে বাদ দ্বিতীয় দল হিসেবে থাকবে শুধু বিজেপি, এবং তারা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার স্বার্থে দেশের ধর্ম নিরপেক্ষ প্রজাতান্ত্রিক সংবিধানটি জলাঞ্জলি দেবে। রাহুল গান্ধী তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে বিজেপির এই ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধাচরণ করে আসছিলেন। আমরা দেখেছি যে বিজেপি আরএসএস এর পথ ধরে কট্টর হিন্দুত্ববাদের নীতি অনুসরণ করে থাকে, রাহুল গান্ধী ঠিক সেই পথের চরম বিরোধী। ভারতীয় রাজনীতিতে শুধুমাত্র বিচারধারার ভিত্তিতে লড়াই করার কারণে কিন্তু রাহুল একটি বিশেষ রাজনৈতিক দর্শনের প্রবক্তা হয়ে উঠছিলেন, কিন্তু ফলিত রাজনীতিতে প্র্যাকটিক্যালি হোঁচট খাচ্ছিলেন। এবার তার সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত যদি আমরা আলাদাভাবে স্ক্যান করি, বিশ্লেষণ করি, সেখানে দেখা যাবে অন্য কথা। তিনি প্রমাণ করতে চাইছেন এবার তিনি কংগ্রেসকে ভারতীয় রাজনীতির মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করতে উদ্যোগী হয়েছেন। কিভাবে, সেটাই বলতে চাইছি। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং নোটিফিকেশন আইকনটা অন করে রাখুন। রাহুল গান্ধী দেশের মূল সমস্যাগুলো নিয়ে একটা আন্দোলন গড়ে তুলতে চাইছেন। মূল সমস্যা, ধর্মের ভিত্তিতে যে আন্দোলন বা যে রাজনীতি করছে বিজেপি, তার উল্টো দিকে। কিন্তু কিভাবে? এই ভারতে এখন চাকরি নেই, কর্মসংস্থান নেই কাদের? বিশেষ করে শিক্ষিত বেকার। এই যে শিক্ষিত যুবক যুবতী, তারা পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করছে, বড় হবার চেষ্টা করছে, চাকরি পাওয়ার চেষ্টা করছে, তাদের চাকরি নেই। এইটাই জেনজির, যে যে আমরা ককরোচ পলিটিক্যাল পার্টির কথা বলছি, আমরা জানি সাংঘাতিক ভাবে বেড়ে উঠেছে। রাহুল গান্ধী সেই জেনজিকে ধরতে চাইছে। এই যে তাদের মধ্যে যে ক্ষোভ দেখা দিয়েছে, রাহুল তার সমর্থনে মাঠে নামছেন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে তিনি বিজেপিকে বিঁধেছেন সাংঘাতিক ভাবে, আমরা জানি প্রথম দিন থেকে। এবং তিনি প্রমাণ করেছেন যে তিনি ঠিক ছেড়ে, কারণ তিনি সংসদে পর্যন্ত শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বলেছেন। সিবিএসই উত্তরপত্র নিয়ে যেসব অল্প বয়সী পড়ুয়া প্রশ্ন তুলেছিল, একজন তো
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল যে তার উত্তরপত্রের সঙ্গে অন্য একটা উত্তরপত্র জুড়ে আছে, এবং সেটা করার পরে সেই ছেলেটিকে সোশ্যাল মিডিয়ায় একেবারে বিধ্বস্ত করার চেষ্টা করা হয়, পাক এজেন্ট বলে দেওয়া হয়, সোরসের এজেন্ট বলে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী এই সব ছাত্রদের সঙ্গে দেখা করেছে, এর পরেও শেষ হয়নি। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নিয়ে অভিভাবকদের ক্ষোভ সাংঘাতিক বেড়ে গিয়েছে। পরীক্ষা দিতে গিয়েছে ছেলেরা, 1 ঘন্টা হয়ে গিয়েছে প্রশ্নপত্র নেই, 2 ঘন্টা হয়ে গিয়েছে, তখন বলা হচ্ছে আজকে পরীক্ষা হবে না, বন্ধ। সাংঘাতিক রেগে যাচ্ছে ছেলেরা, তখন বলা হচ্ছে, পুলিশ বলছে খুব সাবধান, আমরা কিন্তু তোমাদের রেকর্ড করছি। এরপরে মনে রেখো, আচ্ছা মনে রেখো মানে সাবধান, এরপরে আর চাকরি বাকরি হবে না, তোমাদের দেশদ্রোহী বলে স্ট্যাম্প মেরে দেওয়া হবে। पहली बात इन्होंने बोला कैंसल्ड हो गया, बच्चों को बच्चे बाहर निकल गए, कैंसल्ड हो गया। तो इन्होंने बोला भी कैंसल क्यों हुआ, कहीं पे इनके पास नोटिफिकेशन आया था एनटी का, अगर एनटी का नोटिफिकेशन नहीं आया था तो इन्होंने कैंसल्ड भी क्यों बोला। अगर बोला तो नोटिफिकेशन आना चाहिए था, यहाँ पे नोटिफिकेशन लग जाना चाहिए था, पेरेंट्स चले जाए। ये बोल रहे कि पेरेंट्स न्यूसेंस क्रिएट करें बिकॉज तुम लोग कुछ ऑफिशियली लिख ही नहीं रहे हो यहाँ पर। এই যে অভিভাবকদের ক্ষোভ সাংঘাতিক ভাবে বাড়ছে, সেটাকে পর্যন্ত রাহুল গান্ধী রিপোস্ট করছেন, দেখাচ্ছে যে কিভাবে বাড়ছে। এ তো হলো একটা দিক। এছাড়া তিনি কি করছেন, এই যে প্রান্তিক এবং দরিদ্র মানুষদের মধ্যে যে সাংঘাতিক ভাবে মূল্য বৃদ্ধির চাপ পড়ছে, মাথায় পড়ছে, সেটা তিনি দেখাতে চাইছেন। এমনকি এদের সঙ্গে তিনি বাড়িতে গিয়ে খাওয়াজ খাচ্ছেন, থাকছেন, দেখছেন, কথা বলছেন, অবলীলায় তাদের সঙ্গে মিশছেন, কখনো অটো চালকদের সঙ্গে একসঙ্গে পার্কের মাঠে বসে দুপুরের খাবার খাচ্ছেন। এই সমস্ত দিক মিলিয়েই একটা দিক হচ্ছে আন্দোলনের রাহুল, আরেকটা দিক হচ্ছে কি রাজনীতিক রাহুল, রাজনীতিক এবং প্রশাসনিক রাহুল। রাহুল ক্রমেই অভিজ্ঞ রাজনীতিক হয়ে উঠছেন। কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নির্বাচনে জিতে এসে সরকার গঠন করেছে আমরা জানি, কিন্তু সেখানে কংগ্রেস নেতা ভিডি সতীশন এবং কেসি বেণুগোপালের মধ্যে যে নেতৃত্বের দ্বন্দ্ব ছিল, সেটা তো জ্বলছিল, দেখি দেখি জ্বলছিল। যেমন কংগ্রেস দলে হয়ে থাকে, কংগ্রেস দলের অন্তর্কলহ একটা চিরাচরিত শাশ্বত ঘটনা, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তেমনি কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। এখানেও তো সেটা হওয়ার কথা ভেবেছিল কংগ্রেস বিরোধী বিজেপি। কেসি বেণুগোপাল রাহুল ঘনিষ্ঠ হওয়ার সুবাদে অনেকেই ভেবে নিয়েছিলেন যে তার কপালে মুখ্যমন্ত্রিত্বের পদ নাচছে। অন্যদিকে সতীশন কিন্তু নির্বাচিত বিধায়কদের মধ্যে এবং কেরালায় অত্যন্ত জনপ্রিয়। এই যে তিনি এতটা জনপ্রিয় নেতা হওয়ার কারণে ঘরের ভিতরের দ্বন্দ্বটা দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসবে বলে ধরে নিয়েছিল অনেকে, বিজেপি তো ভেবেই নিয়েছিল এটা। অথচ সেখানে এই অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ দেখাই গেল না। রাহুল বুঝে গিয়েছেন এই মুহূর্তে তার অনুগামীকে মানে কেসি বেণুগোপালকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর চেষ্টা করলে কেরালায় কংগ্রেস শাসন প্রতিষ্ঠার যে কাজটা, সেটা নষ্ট হয়ে যাবে। অথচ কংগ্রেসের শাসনটা সেখানে অনেক বেশি দরকার। সেক্ষেত্রে সতীশন যেহেতু অধিকাংশ বিধায়কের কাছে প্রথম পছন্দের, তাকেই মুখ্যমন্ত্রীর আসনে বসানো অনেক বেশি যুক্তিসঙ্গত এবং রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে দলের মধ্যে রাহুলের গ্রহণযোগ্যতা বেড়ে গেল, এবং এই যে নিজের লোককেই বসাবো তাতে লাভ হবে না দলের, এটা রাহুল এই বয়সে বুঝেছেন, মমতা এতদিনেও বুঝতে পারেন। তিনি নিজের ভাইপোকে মাথায় চড়াচ্ছেন। ঠিক একভাবে কর্ণাটকেও কিন্তু হলো। কর্ণাটকে প্রায় নিঃশব্দে মুখ্যমন্ত্রী পদে সিদ্ধারামাইয়ার স্থলাভিষিক্ত হয়েছেন ডি কে শিবকুমার। বিজেপি ধারণা করেছিল কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে যে টানাপোড়েন শুরু হবে তা কিছুতেই সামলাতে পারবে না কংগ্রেস, বিশেষ করে রাহুল গান্ধী। কেন? সেখানেও তাই। সিদ্ধারামাইয়া রাহুলের অত্যন্ত ঘনিষ্ঠ, রাহুল তাকে পছন্দ করেন, তার সততা আছে, জনপ্রিয়তা আছে, কিন্তু তবুও এই মুহূর্তে ডি কে শিবকুমারকে ভীষণ দরকার। সমস্ত সমস্যার সমাধান করে ফেললো কংগ্রেস নিমেষে, স্মুথলি। একটা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হলো। সেটা কংগ্রেস যে করে ফেলতে পারবে তা বিজেপি কেন অন্য কোনো রাজনৈতিক দল কল্পনাতেও আনতে পারে। দলের অন্তরের খবর হলো কেরালা এবং কর্ণাটকে দলীয় সমস্যা সমাধানে একসঙ্গে প্রিয়াঙ্কা, রাহুল, মল্লিকার্জুন খড়গে সবাই মিলে কাজ করেছেন, এবং সেখানে রাহুল মেনে নিয়েছেন অন্যদের কথাগুলো। তৃতীয়ত দেখুন, যে রাজ্যে কংগ্রেস সরকারে যোগ দিল তা হচ্ছে তামিলনাড়ু। এখানে তো ডিএমকে প্রধান এম কে স্টালিনের সঙ্গে রাহুলের সুসম্পর্ক সুবিদিত। রাহুল স্টালিনকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন বহুবার, আমরা জানি। সেই স্টালিনের হাত ছেড়ে কংগ্রেস স্থলাপতি বিজয়নের হাত ধরে নিল। এখানেও
রাহুলের একটা রাজনৈতিক পরিপক্কতা দেখা যাচ্ছে। দিনের পর দিন শাসন ক্ষমতার বাইরে থাকার ফলে বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতা কর্মীরা হতোদ্যম হয়ে পড়ছিলেন, কংগ্রেসের সংগঠন বাড়ছিল না। রাহুল সেটা বুঝেছেন, এবং সেটা বুঝেছেন বলেই তিনি তামিলনাড়ুতে দলপতি বিজয়কে বেছে নিয়েছেন। এবারে পাশের রাজ্য অন্ধ্রতে ওয়াইএস জগনমোহন রেড্ডির সঙ্গে কংগ্রেস একটা সমঝোতার পথ খুঁজছে বলে রাখি আপনাদের। যদি তা সম্ভব হয় তাহলে সেখানেও অদূর ভবিষ্যতে কংগ্রেস বিজেপির সামনে একটা কড়া প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাবে। এবারে ফেরা যাক পশ্চিমবঙ্গে। এই মমতা নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুলের সমকক্ষ বলে মনে করছিলেন। তিনি রাহুলের নেতৃত্বকে উপেক্ষা করে অন্ধ স্নেহে অভিষেককে দিল্লির রাজনীতিতে বেশি প্রাসঙ্গিক করতে চাইছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর যেভাবে অভিষেকের বিরুদ্ধে জনরোষ দেখা দিয়েছে, দলের মধ্যে চূড়ান্ত বিক্ষোভ সঞ্চারিত হয়েছে। মনে করে দেখুন, একাধিক রাজ্যে কিন্তু কংগ্রেস হেরেছে, তারপরেও রাহুলের বিরুদ্ধে এই ধরনের জনরোষ কোনো জায়গায় আমরা দেখতে পাইনি, কোনো রাজ্যে দেখা যায়নি। কারণ রাহুলের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ তো নেই, দুর্নীতির কাদা পোশাক পরানো নেই, তিনি সেই পোশাক কোনোদিন পরেননি। ওই জন্য সাদা টি শার্ট পরে থাকছেন সব সময়, দেখাতে চাইছেন সেখানে কাদা লাগেনি, এখানে ময়লা নেই। কিন্তু অভিষেক কি করলেন এটা আপনারা জানেন এবং দেখতেও পাচ্ছেন। এই মুহূর্তে জাতীয় রাজনীতি দূরে থাক, রাজ্য রাজনীতিতেও অভিষেক অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। 2029 লোকসভা নির্বাচনের আগে যদি তৃণমূল নেত্রী নিজের দলকে চাঙ্গা করতে চান তাহলে তাকে কংগ্রেসের সাহায্য নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। কংগ্রেস মানে বিশেষ করে প্রদেশ কংগ্রেস তা নেবে কিনা তা আমার জানা নেই। রাহুলকে প্রধান বিরোধী নেতা বলেও মমতাকে স্বীকার করতে হবে, রাহুল সেটা ভালো করে জানেন, আর তাই তিনি মমতার পাশে দাঁড়িয়েছেন। এটাও একটা রাজনৈতিক পরিপক্কতার লক্ষণ। তিনি জানেন এই রাজ্যে কংগ্রেস মমতার পাশে দাঁড়াতে রাজি নয়, তবু তিনি জানেন জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী অবস্থান দৃঢ় করার জন্য মমতাকে প্রয়োজন হতে পারে। আর মমতার এখন উপায় নেই, রাহুলের নেতৃত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। তৃণমূলকে টিকে থাকতে হলে রাহুলের শর্তেই তাদের হলফনামা দিতে হবে। আর রাহুলের আপাতত একটাই পাখির চোখ, জাতীয় রাজনীতিতে শুধু বিচারধারার লড়াই নয়, তার লক্ষ্য বিজেপির শক্তি ক্ষয়। বিজেপির শক্তি ক্ষয়ে তিনি কিন্তু রাজনৈতিক লড়াই লড়বেন, শুধু বিচার ব্যবস্থার লড়াই নয়। কাজেই বিজেপিকেও এখন ভাবতে হবে, এই রাজ্যেও কংগ্রেস যদি উঠে পড়ে দাঁড়ায় এবং রাহুল বা প্রিয়াঙ্কা এসে যদি নিজের দলের সংগঠন বাড়াতে চান, জনসভা তৈরি করেন, পথসভা করতে চান, এই মুহূর্তে যেভাবে চলছে বিজেপির যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে তার মধ্যে নতুন নবীনমুখী বেশি শুধু না, সবাই প্রায়, এবং তারা কেউই অভিজ্ঞ নন, অনেক ভুল ত্রুটির জায়গা থাকবে। বিজেপি খুব সতর্ক ভাবে না চললে এখানে কিন্তু রাহুল এসে কামড় দিতে পারে। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। যারা আমার সঙ্গে আছেন তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।